হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি মেথড। আমি মোহাম্মদ ফারজান আজাদ তাহা তোমাদের সামনে আজকে উদ্ভিদ বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারের ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন টপিক নিয়ে আলোচনা করতে আসছি। সো আজকে আমরা দেখব ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ডিএনএ রেপ্লিকেশন কিভাবে প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। সো ডিএনএ রেপ্লিকেশনের পরবর্তী যেই ধাপটি সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। চলো আমরা একটা সম্পর্ক দেখার চেষ্টা করি। আমরা লাস্ট ক্লাসে ডিএনএ রেপ্লিকেশন এই প্রক্রিয়াটি আলোচনা করেছিলাম। এই প্রক্রিয়া থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এবং এই এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। সো আমাদের এই যে সম্পর্কটাই হলো আমাদের বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক, যেটি ওয়াটসন আমাদেরকে দেখিয়েছেন। একে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বলা হয়। এই সম্পর্কটাই আসলে এই জীববিজ্ঞানের খুবই মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এই একটা সম্পর্ক। এখানে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে যেই ডিএনএটা তৈরি হয়, ওই ডিএনএ এমআরএনএ তৈরি হয়, এবং ওই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনই আবার আমাদেরকে ডিএনএ রেপ্লিকেশনের শক্তি যোগায়। এভাবে এই চক্রটা ঘুরতে থাকে। আমরা এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করি। এমআরএনএ থেকে অনেক সময় আমি দেখছি এখানে উভমুখী বিক্রিয়ার চিহ্নটা দিয়েছি এই কারণ হচ্ছে এখানে এমআরএনএ থেকেও অনেক সময় ডিএনএ রেপ্লিকেশনের অর্থাৎ ডিএনএ তৈরি হয়। এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়াটি সাধারণত এইচআইভির ক্ষেত্রে হয়। আমরা জানি এইচআইভি একটা ভাইরাস। এই ভাইরাসটার এমআরএনএ রিভার্স ট্রান্সক্রিপশন, অর্থাৎ এমআরএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ তৈরি করে, এবং ওই ডিএনএটাই আমাদের শরীরে এইচআইভির সংক্রমণ ঘটায়। সো আমরা আজকে দেখব মূলত যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটি কিভাবে সহজে আমরা বুঝতে পারি। চলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ডিএনএ ট্রান্সক্রিপশন। আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে ডিএনএ এর চিত্রটা অনেকটা এরকম পেঁচানো আকৃতির হয়। আমরা সবাই জানি ডিএনএ দ্বিসূত্রক বিশিষ্ট। সো এই অবস্থা থেকে এই যখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি চালু হয়, তখন এই অবস্থা থেকে একটা এনজাইম এসে এর উপর কাজ করে, যেটাকে আরএনএ পলিমারেজ বলা হয়। এই আরএনএ পলিমারেজ যখন ডিএনএর এই সূত্রটার উপর কাজ করে, এই দুইটা সূত্রের উপর, তখন এর পাকগুলো খুলে যায়। তখন এই ডিএনএর চিত্রটা অনেকটা এইরকম হয়, এবং এর মধ্যে আমরা সবাই জানি যে ডিএনএর সূত্রকের মাঝে নাইট্রোজেনাস বেস রয়েছে। সো আমরা এটা নাইট্রোজেনাস বেস আঁকার চেষ্টা করি। এ জি টি সি এ, এবং এর এই পাশে অবশ্যই পরিপূরক নাইট্রোজেন বেসগুলো বসবে। সো এর পরিপূরক টি, জি এর সি, টি এর এ, সি এর জি, এবং এর টি। আর এটা যদি 5-3 কার্বনমুখী হয়, তাহলে অবশ্যই এটা 3-5 কার্বনমুখী হবে। এখানে আমাদের এমআরএনএ তৈরির একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, যেটা হচ্ছে এমআরএনএ তৈরি যে হবে, আমরা সবাই পড়েছি যে এমআরএনএ এক সূত্রক বিশিষ্ট হয়। সো আরএনএ এক সূত্রক বিশিষ্ট। সো এমআরএনএ আরএনএ একটা প্রকারভেদের মধ্যে পড়ে।
সো এমআরএনএও এক সূত্র বিশিষ্ট। সো এই এক সূত্রটা কোনটার ছাঁচ হিসেবে ব্যবহার করে, যেহেতু এই যে কোনো একটাকে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করব, সো কোনটা আমরা নিব, 5-3 মুখী না 3-5 মুখী? তার আগে আমাদের জানা উচিত যে এমআরএনএ সব সময় 5-3 মুখী হবে, অর্থাৎ এমআরএনএর কার্বন 5-3 মুখী হবে। সো আমাদের এবার দেখা উচিত আমরা কোনটা নিয়ে নিব, 3-5 মুখী কার্বনের কে ছাঁচ হিসেবে ব্যবহার করবো নাকি 5-3 মুখী। আমরা এটা উদাহরণের সাহায্যে লক্ষ্য করি। মনে করো আমার হাতে আমি বায়োলজি এই ওয়ার্ডটি লিখলাম, BIOLOGY। সো এইটা আমি এভাবে ছাপ দিলাম। এখানে যদি আমি এভাবে হাত দিয়ে ছাপ দিই তাহলে আমার ওয়ার্ডটা অনেকটা এই যে বায়োলজি উল্টা উল্টা করে আসবে, বাট এইটা আমার কাঙ্ক্ষিত কাজ নয়। সো আমাকে কি করতে হবে, উল্টা করে বায়োলজি লিখতে হবে। যখন আমি তার এভাবে ছাপ দিব যেন সেটা এই বায়োলজি এভাবে আসে। সো আমাকে 5-3 মুখী কার্বন তৈরি করতে হলে অবশ্যই 3-5 মুখীকে ছাঁচ হিসেবে ব্যবহার করতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় ভুল করি, যে কোনো একটাই দিয়ে দেই অথবা 5-3 মুখী দেই, যে 5-3 মুখী থেকে 5-3 মুখী, আসলে কিন্তু আমাদের 3-5 মুখী ব্যবহার করতে হবে। সো আমরা এবার মেইন ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি চলে যাই। ওকে, আমরা জানি যে এখানে আরএনএ পলিমারেজ এনজাইমটি কার্যক্রিয়ারত আছে, আরএনএ পলিমারেজ। সো এই এনজাইমটি যখন এখানে কাজ করে তখন এই যে এই সূত্রটি দুইটা সূত্র জায়গা মানে বাড়িয়ে দেয় যেন এখানে এমআরএনএ তৈরি হতে পারে। সো চিত্রটি কিরকম আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা ধরে নিচ্ছি যে এখানে আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয়েছে। সো এটা কি হয়, এই যে দেখো তার জায়গা বাড়িয়ে দিল, জায়গা বাড়িয়ে সো এটা চিত্রটা অনেকটা এইরকম হবে। তো আমরা একটু দেখি, এখানে আগের মতোই হবে, খালি এমআরএনএ তৈরি করার জন্য এর মানে জায়গাটা বেড়ে যাবে। সো তখন আমাদের এখানে এমআরএনএর যে সূত্রটা সেটা আমরা এখানে প্রবেশ করাই। এখানে এমআরএনএর নিউক্লিওটাইডটি আসবে এবং টি এর যে পরিপূরক, টি এর পরিপূরক এ, সি এর পরিপূরক জি, এ এর পরিপূরক কি হবে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এর পরিপূরক কখনোই টি হবে না, কারণ এমআরএনএ যখন আমরা তৈরি করব তখন সবসময় মনে রাখতে হবে আরএনএতে কোন ধরনের নাইট্রোজেনাস বেসগুলো রয়েছে। আরএনএতে সবসময় অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, ইউরাসিল অবশ্যই থাকবে। সো এখানে অ্যাডিনিনের পরিবর্তে আমি থায়ামিন ইউজ করতে পারবো না, আমাকে ইউরাসিলটাই ইউজ করতে হবে। সো এখানে এটা খুবই নোট করার মতো একটা বিষয় যে এখানে আমরা সব সময় অ্যাডিনিনের পরিবর্তে এমআরএনএ তৈরি করার সময় ইউরাসিল ব্যবহার করব। সো আমরা তারপরে গুয়ানের পরিবর্তে একইভাবে সাইটোসিন, থায়ামিনের পরিবর্তে অ্যাডিনিন বসিয়ে আমাদের এই এমআরএনএটা অবশ্যই তখন 5-3 কার্বনমুখী হবে এবং এটাই আমাদের এমআরএনএ। এই এমআরএনএটাকে আমাদের কাঙ্ক্ষিত এমআরএনএ আমরা বলতে পারবো না, কারণ এই এমআরএনএটা হচ্ছে প্রি এমআরএনএ। এইটার কারণ হচ্ছে এই এমআরএনএর অনেকগুলো জায়গা এমন হতে পারে যেখানে কখনোই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হবে না। এটা বিভিন্ন কারণে হতে পারে, যে যাই হোক আমি ওখানে যাব না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি যে কেন এটা প্রি এমআরএনএ বলা হয়। এখানে অনেকগুলো জায়গা, ধরো এই জায়গাটা অথবা এখানে আরো এই কয়টা তো আর নাইট্রোজেনাস বেস থাকে না, আরো অনেক নাইট্রোজেনাস বেস আছে। সো কতগুলো জায়গা আমাদের সম্পূর্ণ হয় না, ট্রান্সক্রাইব প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। সো ওই জায়গাগুলোকে বলা হয় ইন্ট্রনস। এই ইন্ট্রনস গুলাকে আমাদেরকে বাদ দিয়ে আমাদের মূল এমআরএনএ তৈরি করতে হবে। সো ওই মূল এমআরএনএ যে প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে বলা হয় স্প্লাইসিং। এই স্প্লাইসিং
যেই আমাদের মূল যেই এমআরএনএ ট্রান্সক্রাইব হলো ওই এক্সনসকে রেখে এই ইন্ট্রনস গুলাকে বাদ দিয়ে দেয়। এই স্প্লাইসিং প্রক্রিয়াটি স্প্লাইসোসোম এনজাইম দ্বারা সম্পন্ন হয়। ওই এনজাইম গুলো কি করে, এই ইন্ট্রনস গুলোকে বাদ দিয়ে এক্সনস গুলোকে মিলিয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই এমআরএনএ ওই এমআরএনএ তৈরি করে। এবং এই এমআরএনএ আমাদের যেই মূল আমাদের আজকের টপিক ট্রান্সক্রিপশন, সেই ট্রান্সক্রিপশন টপিকের মানে আমাদের ইতি টানে। সো আশা করি তোমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখব কিভাবে ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ট্রান্সলেশন প্রক্রিয়াটি আসলে কি? ট্রান্সলেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুবাদ। আমরা জানি ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ জেনেটিক কোড বহন করে নিয়ে যায় এবং ওই জেনেটিক কোডের যেই ভাষা, সেই ভাষাটা প্রোটিনের ভাষায় রূপান্তরটাই হচ্ছে ট্রান্সলেশন। সো আমরা বলতে পারি যে অনুবাদ যে হবে এই জেনেটিক কোডের প্রোটিনের ভাষায় অনুবাদটাই আমার ট্রান্সলেশন প্রক্রিয়া। সো আমরা এখন দেখব এই অনুবাদ প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। চলো তার আগে আমি একটু তোমাদের সুবিধার জন্য টিআরএনএ সম্পর্কে একটু ধারণা দেই। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। ধরো এটা একটা টিআরএনএ চিত্র, যেটা একটা সবসময় একটি অ্যামাইনো অ্যাসিড বহন করবে। ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর, এবং এই টিআরএনএ আমার এন্টিকোডন বহন করে আনবে। এন্টিকোডন হচ্ছে এমআরএনএর যে কোডন থাকবে তার সম্পূরক যেই কোডগুলো, সেটাকে আমরা বলবো এন্টিকোডন। সো এই এন্টিকোডন বহন করে, ধরো এটা হবে ইউএসি। এই এন্টিকোডন বিশিষ্ট টিআরএনএ আমার একটা করে অ্যামাইনো অ্যাসিড বহন করে আনবে, ন্যূনতম একটা, অনেক সময় বেশিও আনতে পারে। সো এভাবে যখন পাশাপাশি অজস্র টিআরএনএ সংযুক্ত হয়ে আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে পেপটাইড বন্ড গঠন করে আমাদের পলিপেপটাইড চেইন গঠন করবে। ওই চেইনই আমার ট্রান্সলেশন প্রক্রিয়ার মূলে চলে যাবে, সেটা হচ্ছে প্রোটিন। ওই পলিপেপটাইড চেইন যখন গঠন হবে সেটাই হচ্ছে আমাদের প্রোটিন। সো আমরা এখন এই প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি সহজে। ধরি আমরা যে এইটা হচ্ছে আমাদের এমআরএনএ সূত্রটি, এমআরএনএ। এখান থেকে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে। সো আমরা এখানে আমাদের কোডনগুলো দিই, যে মানে নাইট্রোজেনাস বেসগুলো রয়েছে, এ ইউ জি, জি সি এ, ইউ এ জি ইউ এ সি অ্যান্ড লাস্টে ইউএএ। এখানে আমি ইউএএ এবং এখানে এইউজি দিয়েছি। এখানে এইউজি দাঁড়ানোর কারণ হচ্ছে এটাকে বলা হয় স্টার্ট কোডন। স্টার্ট কোডন আসলে কি? স্টার্ট কোডন হচ্ছে এই এইউজি দেখলে আমাদের অবশ্যই এখান থেকে বলতে হবে যে এখান থেকে আমাদের এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি শুরু হবে। সো এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি এইউজি দেখলে স্টার্ট হয় দেখে এটাকে স্টার্ট কোডন আমরা বলতে পারি। এবং যখনই আমরা ইউএএ দেখব তখনই আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটি বন্ধ করে দিতে হবে। এটার কারণে এই ইউএএ কে স্টপ কোডন বলা হয়। স্টপ কোডন আমাদের 3 রকমের রয়েছে, ইউএএ, ইউজিএ এবং ইউএজি। এখন এই 3টা স্টপ কোডনের যে কোনো একটি যদি আমরা এই এমআরএনএতে দেখতে পাই তখনই আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটি বন্ধ করে দিতে হবে। আর আমি একটু আগে এখানে ইউএএ দিয়েছিলাম, বাট ওটা দেওয়া যাবে না। এখানে যদি দেই তাহলে আমার এখানে কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। সো আমরা এবার দেখি যে কিভাবে এই প্রোটিনটা তৈরি হয়। ধরো ফার্স্টে এখানে এইউজিতে একটা টিআরএনএ এসে বসলো, যেটা এটার এন্টিকোডন বহন করে এনেছে। সো এর এন্টিকোডন ইউ এর এন্টিকোডন এ, জি এর এন্টিকোডন সি, এটার এন্টিকোডন ইউএসি, এর পরিপূরক সি, ইউ এর পরিপূরক এ, এর পরিপূরক ইউ। সো এইটা যখন বহন করে আনবে অবশ্যই সে একটি অ্যামাইনো অ্যাসিড তার সাথে আনবে। সো এই অ্যামাইনো অ্যাসিড যখন আনবে
তখন এই যে এখানে বসলো সে কি করবে, এই অ্যামাইনো অ্যাসিডটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এখানে আসবে, তখন এইটা উঠে এদিক দিয়ে চলে যাবে। ধরো এখানে চলে গেল এই UAA-সিটা এখান দিয়ে চলে গেল, সো এখানে কিন্তু থাকবে না কিছু। তখন এই সাইটটাকে, এই যে এখানে কাজ হলো, এই সাইটটাকে আমরা বলবো এ সাইট। এ সাইট, এ সাইট। এখানে এ সাইটটা মনে রাখার জন্য আমরা মনে মনে এটাকে অ্যাক্টিভ নামে অবহিত করতে পারি। অ্যাক্টিভ সাইট মানে যেখানে কাজটা চলছে, এবং যখন এখানে অ্যামাইনো অ্যাসিডটা আসবে তখন টিআরএনএ, অন্য একটি টিআরএনএ আবার এখানে এসে এটার এন্টিকোডন বিশিষ্ট বসবে। সি এর এন্টিকোডন জি, জি এরটা জি, এর হচ্ছে ইউ, এই জি ইউ এইটাও একটা অ্যামাইনো অ্যাসিড বহন করবে। আচ্ছা আমি এটাকে অন্য একটি রং দিয়ে তোমাদের সহজে বোঝার জন্য দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটাও একটা অ্যামাইনো অ্যাসিড। সো এই অ্যামাইনো অ্যাসিডটা কি করবে, এর সাথে এই যে এইটার সাথে একটা বন্ড গঠন করবে যেটা হচ্ছে পেপটাইড বন্ড। তখন কি করবে, এইটা যে এখানে বসেছে এটাও আবার চলে যাবে। তখন এই যে সাইটটা যেটা আগেই কাজ হয়ে গেছে, এই সাইটটাকে বলা হবে আমার পি সাইট, আর এই সাইটটা তখন হয়ে যাবে এ সাইট। এটা মানে এখানে অ্যাক্টিভ কাজ হয়েছে, আর এখানে হচ্ছে পাস্ট, মানে আমরা পি সাইটটাকে মনে রাখছি পাস্ট মানে পিছনের, যে যেই সাইটটাতে কাজ হয়ে গেছে। সো এটাকে বলতে আমরা পি সাইড বলবো। সো এই দুইটা সাইড মিলে একটা পলিপেপটাইড চেইন গঠন হবে। আবার একইভাবে এখানে যখন এটা চলে যাবে সরে, তখন এখানেও আরেকটা বসবে, তখন এইখানের একটা অ্যামাইনো অ্যাসিড থাকবে, এই অ্যামাইনো অ্যাসিডটা এটার সাথে পেপটাইড বন্ডে আবদ্ধ হবে। এভাবে পাশাপাশি পেপটাইড বন্ডগুলো চলতে চলতে একটা পলিপেপটাইড চেইন গঠন করবে, এবং এই পলিপেপটাইড চেইনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন। এটাই আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটাবে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটি আজকের আমার এই ভিডিও দিয়ে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে ইজি মেথড, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ইজি মেথড। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং আমাদের প্লিজ শেয়ার করবে, এবং আমাদের জন্য দোয়া করবে যেন সামনে তোমাদেরকে আমরা আরও ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করতে পারি। সো সবাইকে আসসালামু আলাইকুম।